আমরা দণ্ডবিধি আইন নিয়ে আজকে আলোচনা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হবে দণ্ডবিধি আইন। এই আইন তো আমরা সকলেই জানি যে 1860 সালে এই আইনটা তৈরি হয়েছে এবং এটা 45 নং আইন। 1860 সালের 45 নং আইন। এটা আপনারা সবাই একটু জানেন, তারপরেও আমি কিছু কিছু বিষয়গুলো বলবো। এই বিষয়গুলো অবশ্যই একটু লিখে রাখবেন। লিখে রাখলে কি হবে যে আমি শিট দিয়ে দিব আপনাদের, কিন্তু লিখলে একটু মনে থাকবে। আর এখানে কমেন্ট করার সুযোগ আছে। দেখবেন যে যে থ্রি ডট মেনু আছে, এই থ্রি ডট মেনুতে যাবেন, যাওয়ার পরে যে ইন কল মেসেজ আছে, এই ইন কল মেসেজে যে আপনি আপনার কথা লিখে সেন্ড করলে আমি এখানে দেখতে পারবো, আপনার প্রশ্নের জবাব দিতে পারবো। তাহলে ইনশাল্লাহ আমরা শুরু করি। দণ্ডবিধি আইন, যেটাকে ইংলিশে বলা হয় পেনাল কোড। আপনি দুইভাবে যে কোনো ভাবে লিখতে পারেন। এটা লিখলে ইংলিশেও লেখা যাবে, বাংলাও লেখা যাবে। তাহলে আমরা দণ্ডবিধি আইন সম্পর্কে একটু পরিচিত হয়ে নিই। দণ্ডবিধি আইনটা 1860 সালের আইন। এটা 1860 সালের 45 নং আইন। এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার, এটা 45 নং আইন হলো কিভাবে? অনেকে জানেন, অনেকে জানেন না। এটা 45 নং আইন হয়েছে, এই আইনটা ওই সালের 45 নম্বর সিরিয়াল ছিল, এই জন্য এই আইনটাকে 45 নং আইন বলা হয়। যেমন একটা ক্রমিক নাম্বার থাকে 1, 2, 3, এইরকম যে 45 নম্বরে যে এই আইনটা পাশ হয়েছে, এই জন্য এই আইনটাকে বলা হয় 45 নং আইন। এখন এমসিকিউ হইতে পারে যে দণ্ডবিধি আইন কত নং আইন? এখানে দিল 45 নং আইন, তারপরে দিল 5 নং আইন, তারপরে দিল 41 নং আইন, এরকম দিল। কারণ উত্তর হবে কোনটি? তাহলে উত্তর হবে এটা 45 নং আইন। এবং এটা অক্টোবর মাসের 6 তারিখে এই আইনটা কার্যকর হয়। তাহলে 1860 সালের অক্টোবর মাসের 6 তারিখে এই আইনটা কার্যকারী হয়। তাহলে যদি এমসিকিউ আসে যে দণ্ডবিধি আইন কত সালে কার্যকারী শুরু হয়েছে, এটা দিল এই যে আপনার 6 অক্টোবর, 6 অক্টোবর, আর দিল হচ্ছে 7 অক্টোবর, 8 অক্টোবর, 9 অক্টোবর। তাহলে উত্তর হবে 6 অক্টোবর। কত সালে? 1860 সালে। তাহলে আমরা এখানে কিন্তু কয়েকটা বিষয় পেলাম, এটা কত নাম্বার আইন, কত সালে তৈরি হয়েছে, আর পেলাম আপনার যে এটা কত তারিখে এই আইনটা কার্যকারী হয়েছে। তাহলে এই আইনটা হচ্ছে 45 নং আইন। 1860 সালের 6 অক্টোবর থেকে এই আইনটা কার্যকারী হয়। এখন এই আইনে মোট কতটি অধ্যায় আছে? এই আইনে 23টি অধ্যায় আছে। আর ফৌজদারি কার্যবিধি আইন আমরা পড়াইছিলাম 46টি অধ্যায়। তাহলে 46টি অধ্যায় 23টি। তাহলে দণ্ডবিধি আইনে কতটি অধ্যায় আছে? দণ্ডবিধি আইনের 23টি অধ্যায় আছে। এখন একটা প্রশ্ন বারবার হয় যে যেমন ফৌজদারি আইন কোন ধরনের আইন, এখন আপনাদের হইতে পারে যে দণ্ডবিধি আইন কোন ধরনের আইন। এই আইনটাকে বলা হয় মূল আইন। এমসিকিউ আসলো দণ্ডবিধি কোন ধরনের আইন, কতি দিল এটা পদ্ধতিগত আইন, খতি দিল একটা মূল আইন, গতি দিল এটা একটা বিশেষ আইন, ঘটি দিল এটা একটা স্থানীয় আইন। তাহলে উত্তর হবে কি? দণ্ডবিধি হচ্ছে মূল আইন এটা। এরপরে আপনাদের যে দণ্ডবিধি আইনে মোট কতটি ধারা আছে, আমরা সবাই কম বেশি জানি যে দণ্ডবিধি আইনের 511টি ধারা আছে। দণ্ডবিধি আইনের 511টি ধারা আছে। এমসিকিউ হইতে পারে যে দণ্ডবিধি আইনের সর্বমোট ধারার সংখ্যা কতটি? কতি দিল 565টি, গতি দিল 511টি, গতি দিল 157টি, গতি দিল 44টি। তাহলে উত্তর হবে 511টি। তাহলে দণ্ডবিধি আইনের ধারা পেলাম আমরা 511টি। তারপরে দণ্ডবিধি আইনের কোন ধারায় সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হয়েছে? দণ্ডবিধি আইনের সর্বোচ্চ শাস্তি বিধান রাখা হয়েছে 303 ধারায়।
তাহলে এমসিকিউ যদি আসে যে দণ্ডবিধি আইনের সর্বোচ্চ শাস্তির বিধান কত ধারা উল্লেখ করা আছে, কতি দিল 303 ধারা, কতি দিল 302 ধারা, গতি দিল 304 ধারা, গতি দিল 396 ধারা। তাহলে উত্তর হবে 303 ধারায় হচ্ছে সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হয়েছে দণ্ডবিধি আইনে। এরপরে আরেকটা প্রশ্ন যে দণ্ডবিধি আইনের সর্বনিম্ন শাস্তির বিধান কত ধারায় রাখা হয়েছে। দণ্ডবিধি আইনের সর্বনিম্ন শাস্তির বিধান রাখা হয়েছে 510 ধারা। যদি এমসিকিউ হয় যে দণ্ডবিধি আইনের সর্বনিম্ন শাস্তি বিধান কোন ধারায় উল্লেখ করা আছে, কতি দেওয়া হলো যে 510 ধারা, কতি দেওয়া হলো 511 ধারা, গতি দেওয়া হলো আপনার 211 ধারা, গতি দেওয়া হলো 220 ধারা। তাহলে আমাদের উত্তর হবে 510 ধারায় সর্বনিম্ন শাস্তির বিধান দণ্ডবিধি আইনে রাখা হয়েছে। এখানে আরেকটা এমসিকিউ আমি বলি যে দণ্ডবিধির আইনের সর্বপ্রথম শাস্তির ধারা কোনটি। দণ্ডবিধি আইনের সর্বপ্রথম শাস্তির ধারা কোনটি? আপনাদের কাছে এমসিকিউ ছুড়ে দিলাম, আপনারা কে বলতে পারবেন যে দণ্ডবিধি আইনের সর্বপ্রথম যে ধারাটা শাস্তি দেওয়ার কথা উল্লেখ আছে সেই ধারাটা কোনটি? যে পারবেন সে ওখানে 3 ডট মেনুতে যে ধারাটার নাম লিখবেন, না হলে আমি পরে আপনাদেরকে এটা জানাবো, এই লাস্টেই জানাবো, কিন্তু দেখি কারো জানা আছে কিনা এই ধারাটা। যে একটা এমসিকিউ দিলাম যে দণ্ডবিধির আইনের সর্বপ্রথম কোন ধারায় শাস্তির বিধান রাখা আছে। ঠিক আছে, এখন আমরা একটু পিছনের দিক যাই যে এই দণ্ডবিধি আইনটা নেগেটিভ খালি হয়নি, আপনি আরেকটু চেষ্টা করে দেখেন, ওটা শাস্তির বিধান না। 53 ধারায় যেটা বলা আছে শাস্তির সংজ্ঞা, অর্থাৎ কয় ধরনের শাস্তি দেওয়া যাবে। যেমন আমরা 302টি শাস্তি আছে, 303 শাস্তি আছে, এরকম শুরুর কোন ধারাটা যে ফার্স্ট শাস্তি দিয়ে শুরু হলো, আমি সেই কথাটা বলছি। এখন আমরা যাব একটু পূর্বে, দণ্ডবিধি আইনের সাথে আমরা পিছনের দিকে যাই যে দণ্ডবিধি আইন 4 বছর ধরে এটা খসড়া নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ 4 বছর ধরে এই আইনটাকে নিয়ে পর্যালোচনা করা হয়েছে, খসড়া করা হয়েছে 1800 কত সালে, 1857 সালে, 1856 সালে দণ্ডবিধি আইনের খসড়া বিধানসভায় উপস্থাপন করা হয়। যদি এমসিকিউ আসে যে কত সালে দণ্ডবিধি আইনের খসড়া তৈরি করা হয়, দিল 1860 সালে, 1856 সালে, 1857 সালে, 1859 সালে, তাহলে উত্তর হবে খসড়া হয় কত সালে, 1856 সালে দণ্ডবিধি আইনের প্রথম খসড়া বিধানসভায় উপস্থাপন করা হয়। এরপরে দীর্ঘ 4 বছর পর্যন্ত এটা তর্ক বিতর্ক বিশ্লেষণ পরে 1860 সালের এই যে 6 অক্টোবরে এই খসড়াটি দণ্ডবিধি নামে পরিণত হয়, যেটা আমরা পড়াইছি। তাহলে 56 সাল থেকে 60 সাল পর্যন্ত এটা যাচাই বাছাই পর্যালোচনা করার পরে 1860 সালের 6 অক্টোবর এই দণ্ডবিধি আইন কি করা হলো, দণ্ডবিধি নামে পরিচিত হলো। এখন এই আইনটা 1862 সালের 1 জানুয়ারি হতে কার্যকারী হলো। কোথায় ফার্স্ট, কোথায় কার্যকারী হলো এই দণ্ডবিধি আইনটা? ফার্স্ট হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড, অর্থাৎ ভারতীয় দণ্ডবিধি আইন হিসেবে 1862 সালের 1 জানুয়ারিতে এই দণ্ডবিধি আইন কার্যকারিতা শুরু হয়। কত সালে শুরু হলো? প্রথমে 1862 সালের 1 জানুয়ারিতে এই দণ্ডবিধি আইন ভারতীয় পেনাল কোড অর্থাৎ ইন্ডিয়ান পেনাল কোড, যেটা বলে ইংলিশে কি বলে শর্টে আইপিসি নামে অভিহিত হয়। এরপরে 1947 সালে ভারতের সাথে পাকিস্তানের যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার পরে 1947 সালে আইসে এই আইনটা আবার পাকিস্তান পেনাল কোড হিসেবে অবহিত হলো।
তাহলে 1862 সালে ছিল ইন্ডিয়ান পেনাল কোড, আর 1947 সালে এই আইনটা হলো পাকিস্তানি পেনাল কোড, অর্থাৎ পিপিসি। ওটা ছিল আইপিসি আর এটা হচ্ছে পিপিসি, পাকিস্তান পেনাল কোড। এটা হচ্ছে 1947 সালে কি হলো। তারপরে 1971 সালে বাংলাদেশের সাথে পাকিস্তানের একটা বিবাদ সৃষ্টি হওয়ার ফলে দুই রাষ্ট্র ভাগ হয়ে যাওয়ার পরে 1972 সালে 22 মে রাষ্ট্রপতির 48 নং অধ্যাদেশে এটা দণ্ডবিধি নামে পরিচালিত হলো। এখন যদি আসে আপনাদের এমসিকিউ যে বাংলাদেশে কত সালে এই দণ্ডবিধি আইন প্রচলন হলো। বাংলাদেশে কিন্তু দণ্ডবিধি আইন হিসেবে পরিচালিত হয়েছে, আর ইন্ডিয়ায় প্রচলিত হয়েছে ইন্ডিয়ান পেনাল কোড অর্থাৎ আইপিসি, আর পাকিস্তানে হয়েছে পিপিসি অর্থাৎ পাকিস্তান পেনাল কোড, আর বাংলাদেশের নামে হয়েছে শুধু দণ্ডবিধি। অনেকে লেখে বাংলাদেশ দণ্ডবিধি, না, এটা শুধু দণ্ডবিধি হিসেবে বাংলাদেশে 1972 সালে এটা 22 মে রাষ্ট্রপতির 48 নং অধ্যাদেশে এই পেনাল কোড হিসেবে অবহিত করা হয়, অর্থাৎ বাংলাদেশের দণ্ডবিধি যে আইনটা এটা প্রচলিত হয় 1972 সালে। 1972 সালের কত তারিখে? 1972 সালের 22 মে। 1972 সালের 22 মে রাষ্ট্রপতির 48 নং অধ্যাদেশে এই যে বাংলাদেশের যে পেনাল কোড আইন অর্থাৎ দণ্ডবিধি আইন প্রচলিত, মানে দণ্ডবিধি নামে প্রচলিত হয়। এই ছিল আমাদের সার সংক্ষেপ। তাও হয় নাই আপনার 75 দ্বারা, তো ওটার সংজ্ঞা মানে বর্ধিত দণ্ডের সংজ্ঞা, ওখানে শাস্তির কথা বলি না। 75 দ্বারা আছে 12-10 আর 17-10, এই দুই অধ্যাদেশে যে অপরাধগুলো হবে তার বর্ধিত দণ্ডের কথা বলা আছে। আপনি বইটা খুলে দেখেন, এখনো মূল ধারায় কেউ পৌঁছাইতে পারেন নাই যে দণ্ডবিধি প্রথম শাস্তির দ্বারা শুরু হলো কত থেকে। তাহলে আমরা এই যে যেটা পরিচিত হলাম, একটু সারসংক্ষেপ আবার যাই। 1956 সালে এই দণ্ডবিধি আইনের খসড়া তৈরি করা হয় এবং 4 বছর এটাকে পর্যালোচনা করার পরে 1860 সালে এই আইনটা কি করা হয়, বিধানসভায় দণ্ডবিধি নামে হিসেবে পরিচিত হয় এবং 1862 সালে এটা আইপিসি পেনাল কোড, 1947 সালে এটা পিপিসি অর্থাৎ পাকিস্তান পেনাল কোড এবং 1972 সালে এটা শুধু দণ্ডবিধি হিসেবে বাংলাদেশে নামে পরিচিত হয়। এই ছিল আমাদের সারসংক্ষেপ। এবার আমরা একটু দণ্ডবিধি আইনটা কাকে বলে, এরকম প্রশ্ন হয় যে ফৌজদারি আইন কাকে বলে। ফৌজদারি আইন তো আমরা পড়াইছিলাম যে আইনের মাধ্যমে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও আদালত তাদের বিচার কার্যক্রম সম্পূর্ণ করে থাকে, তাকে ফৌজদারি কার্যবিধি আইন বলে। এখন যদি আপনাদের প্রশ্ন আসে যে দণ্ডবিধি আইন কাকে বলে, তাহলে আমরা কি বলবো যে দণ্ডবিধি আইন কাকে বলে? যে আইন অনুযায়ী অপরাধীকে দণ্ডিত করার জন্য কোন সার্বভৌমিক রাষ্ট্রের রাষ্ট্রীয় বিধানকেই দণ্ডবিধি আইন বলে। আবার আমরা অন্যভাবেও বলতে পারি যে আইনের মাধ্যমে কোনো অপরাধীকে শাস্তি প্রদান করা হয় তাকেই দণ্ডবিধি আইন বলে। অর্থাৎ একজন অপরাধীকে দণ্ড দেওয়ার জন্য রাষ্ট্রের সার্বভৌমিত্ব ও রাষ্ট্রের বিধানকেই দণ্ডবিধি আইন বলে, যেটা আমরা এই যে 1860 সালের দণ্ডবিধি আইনটা নিয়ে আলোচনা করলাম। এবার আমরা মূলত ধারাগুলো যাব। এই জায়গাটা কি কারোর কোনো সমস্যা আছে কিনা, যে দণ্ডবিধি আইন কত সালে তৈরি হলো, তারপরে দণ্ডবিধি আইন কত নম্বর আইন, কত তারিখে কার্যকারী হয়েছে, দণ্ডবিধি আইনে মোট কতটি ধারা আছে, তারপরে দণ্ডবিধির কতটি অধ্যায় আছে, তারপরে দণ্ডবিধি আইনের সর্বোচ্চ শাস্তির ধারা কোনটি, সর্বনিম্ন শাস্তির ধারা কোনটি, তারপরে আরেকটা পড়াইছি যে কত সালে খসড়া অনুমোদন দেওয়া হয়, 1856 সালে কয় বছর, এটা 4 বছর। তারপর সর্বশেষ কত তারিখে দণ্ডবিধি, এই যে 1860 সালে
নামে পরিচিত হয়। তারপর যদি আসি ইন্ডিয়ান পেনাল কোড কত সালে হয়, এটা বলা হয়েছে 1862 সালে। পাকিস্তান পেনাল কোড কত সালে হয়, এটা 1947 সালে। তারপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আরেকটা পড়াইছি যে আমি একটু করে শুনতেছি ভাই। আরেকটা পড়াইলাম সেটা হচ্ছে যে বাংলাদেশে দণ্ডবিধি আইন কত সালে কি হয়, বাংলাদেশের দণ্ডবিধি আইন শুরু হয়, এটা হচ্ছে 1972 সালে দণ্ডবিধি আইন 22শে মে এই কার্যকারিতা হয়। এটা ছিল দণ্ডবিধি আইনের সারসংক্ষেপ। বা দণ্ডবিধি আইন কাকে বলে সেটা বললাম। মিনাজ বলেন কি বলতে চাচ্ছিলেন আপনি? সর্বনিম্ন শাস্তি দেওয়া আছে 510 ধারা। সর্বনিম্ন শাস্তির বিধান রাখা হয়েছে দণ্ডবিধি আইনের 510 ধারায়। আর আমি একটা এমসিকিউ আপনাদের ছুড়ে দিছিলাম, সেটা হচ্ছে যে দণ্ডবিধি আইনের শাস্তির শুরু কোন ধারায় প্রথম দেওয়া হয়েছে, যে এই ধারায় প্রথম শাস্তির বিধান রাখা হয়েছে। যেমন আমরা 6 থেকে 52 হচ্ছে আপনাদের দেখবেন যে সংজ্ঞার কথা বলা আছে। 76 থেকে বাকিটা আছে সাধারণ ব্যতিক্রমের কথা বলা আছে। এরকম এখন কোথা থেকে প্রথম শুরু হলো যে শাস্তির ধারাটা, এটা আমি জানতে চাইছিলাম, কেউ জানেন কিনা? আচ্ছা, এবার আমরা শিরোনামে যাই। হ্যাঁ, জানেন না, আমি দিব, কিন্তু আপনি না, এখানে তো প্রায় 1 2 3 4 5 6 7 8 7 15 জন লোক আছে, আপনি না জানেন আরো তো 14 জন লোক জানতে পারে। তাহলে আমরা আজকে দণ্ডবিধি আইনের প্রথম ধারা যেটা বলা আছে যে এই আইনটা দণ্ডবিধি নামে পরিচিত হবে, ইহা সমগ্র বাংলাদেশে দণ্ডবিধি নামে অভিহিত হবে। অর্থাৎ এই যে দণ্ডবিধি আইনটা, এখানে কিন্তু বাংলাদেশ দণ্ডবিধির কথা বলা নাই। অনেকে বাংলাদেশ দণ্ডবিধি লেখেন, এটা ভুল। এখানে মূল বইয়ে আছে যে এটা হবে এক ধারায় যেটা বলছে, এটা দণ্ডবিধি আইন হিসেবে পরিচিত হবে এবং এর সমগ্র বাংলাদেশেই ব্যবহৃত হবে, যেটা এক ধারায় আলোচনা আছে শিরোনাম প্রবর্তন এইগুলা দিয়ে। এবার 2 ধারায় যে আলোচনাটার বিষয় আছে যে বাংলাদেশের অভ্যন্তরের ভিতর, অর্থাৎ বাংলাদেশের এরিয়ার ভিতর যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করে তাহলে তার শাস্তি এই দণ্ডবিধি আইন অনুসারে হবে। আবারও বোঝেন 2 ধারায় কি বলছে, বাংলাদেশের অভ্যন্তরীণ ভিতরে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করে তার শাস্তি দণ্ডবিধি আইন অনুসারে হবে, যেটা 2 নম্বর ধারায় বলা আছে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে শুধু কি স্যার দণ্ডবিধি, অন্য কোনো আইনগুলো নাই? তখন কিন্তু এই একটা আইনই ছিল 1860 সালে, যখন এই আইনটা প্রণয়ন করা হয়েছে, তখন এর মধ্যে অস্ত্র, এর মধ্যে নারী, এর মধ্যে মাদক, এর মধ্যে সব কিছু ছিল। তারপরে এর মধ্যে সন্ত্রাস সন্ত্রাস সব কিছু ছিল। তখনই বলা ছিল যে এই একটা আইনই ছিল যে বাংলাদেশে যে কোনো অপরাধ করলে তার শাস্তি এই দণ্ডবিধি আইন অনুসারেই হবে। এখন তো ভিন্ন ভিন্ন আইন হয়েছে, যেটা আমরা সামনে জানতে পারবো। আমি এই আইনের যেটা ব্যাখ্যা সেটা আমি বলতেছি। যেমন রহিম নামক ব্যক্তি কক্সবাজার জেলায় একটা অপরাধ করছে, তার শাস্তি এই কক্সবাজার জেলার আন্ডারেই হবে, যেটা আমরা ফৌজদারি কার্যবিধি আইনে অপরাধ যেখানে সংগঠিত হয়, অপরাধের বিচার অনুসন্ধান তদন্ত সেখানে হয়, যা আমরা 177 ধারায় পড়ে এসেছিলাম। ঠিক সেম এখানেও বলছে যে বাংলাদেশের অভ্যন্তরে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করে তার শাস্তি বাংলাদেশের আইনেই হবে, কোন আইন, দণ্ডবিধি আইনেই তার শাস্তি হবে। এটা বলা আছে 2 ধারায়। 3 ধারাটা যেটা বলা আছে যে বাংলাদেশে যদি কোনো নাগরিক বাংলাদেশের বাইরে থেকে, অর্থাৎ বাইরে অবস্থান করে সেখানে যদি কোনো অপরাধ করে
তাহলে ওই ব্যক্তি বাংলাদেশে যেখানে অবস্থান করছে সেখানে তাকে গ্রেপ্তার করিয়া বাংলাদেশে যে ধরনের অপরাধ করলে যে শাস্তি হয় তাকে সেই ধরনের শাস্তি দেওয়া যাবে। কথাটা কেউ কিছু বোঝেন নাই, আমি বুঝতে পারছি। তিন দ্বারার একেবারে সহজভাবে বোঝায় যে রহিম নামক ব্যক্তি, সে সৌদি আরব আছে, সে সৌদি আরবে কোনো একটা অপরাধ সংগঠিত করছে, সংগঠন করার পরে সে সৌদি আরব থেকে বাংলাদেশে চলে আসছে। তাহলে ওখানে যদি সে কোনো খুন করে থাকে, কথার কথা সৌদি আরবে সে খুন করে বাংলাদেশে চলে আসছে, এখানে বলছে যে তিন ধারায় যে সে বিদেশে যদি কোনো অপরাধ করে, করার পরে বাংলাদেশে যেখানে তাকে পাওয়া যাবে সেখানেই সে আদালতে তার বিচার হবে। তার বিচার কি রকম হবে? বাংলাদেশে যদি কোনো ব্যক্তি যেভাবে খুন করে তাকে যেভাবে শাস্তির বিধান রাখা হয়েছে, ঠিক সেম একইভাবেই এই যে সৌদি আরবে সে যে অপরাধ করে আসছে সেই অপরাধের শাস্তির বিচারও বাংলাদেশে একই পদ্ধতিতে হবে। এটা হচ্ছে তিন ধারা। আপনার কি তিন ধারাটা কি ক্লিয়ার? যদি কেউ না বোঝেন আবার আমি clear করবো। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি, আপনি এটা তো শাস্তির কথা, এখানে তো আপনি ক্লিয়ার বোঝেন না। আমি আবার একটু বোঝাই আপনাকে। আপনি কি করেন যে এখানে তিন ধারা যেটা বলা আছে, আমি আবার বলি যে আপনি সৌদি আরবে অপরাধ করে আসছেন, অপরাধ করে অলরেডি বাংলাদেশে চলে আসছেন। এখন আপনি তো ভাবতেছেন যে আমি সৌদি আরবে অপরাধ করছি, বাংলাদেশে তো আমার কোনো বিচার করার ক্ষমতা নাই, আপনার জানা নাই বাংলাদেশের আইন সম্পর্কে, আপনি আপনার মতো করে ঘুরে বেড়াচ্ছেন। এখন এই তিন ধারায় যে কথাটা বলছে যে ওই ব্যক্তি সৌদি আরবে অপরাধ করছে, তাকে বাংলাদেশের যে স্থান থেকে গ্রেপ্তার করা হবে সেই স্থানে সেই আদালত তার বিচার করবে। কিভাবে বিচার করবে? ওই যে আমি যেটা বললাম যে বাংলাদেশে একজন ব্যক্তি যদি কাউকে খুন করার পরে তার বিচার পদ্ধতি যে সিস্টেমে যেভাবে সাজা দেয়, ওরও শাস্তির বিধান ঠিক একই পদ্ধতিতে হবে, অর্থাৎ একই ধরনের পদ্ধতিতে তার বিচার কার্যক্রম হবে। আমি কিন্তু এই কথাটাই বলছি। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? না, এখন সেটা ঠিক আছে, কিন্তু আচ্ছা ভাই, চার ধারার যে আলোচনাটা, হ্যাঁ, জি, তার শাস্তির বিধান রাখা হয়েছে, কারেক্ট। আপনি একটা সহজভাবে বুঝেছেন। এবার হ্যাঁ, জি জি জি। মানে আমি একটা কথা বলি, আপনি একটু বন্ধ করেন। যে ব্রিটিশ যে আইনগুলো করে গেছে সেই আইনগুলোর পারস্পরিক যে ধরনের সমস্যাগুলো হতে পারে এই জন্য আলাদা আলাদা করে তাদের পাঠ করে গেছে। দেখেন, আমাদের একটা ধর্ষণে প্রথম করছিল শুধু নয়, একটা নয় ধারা দিয়ে ধর্ষণ করে দিছে যে ধর্ষণ হলে একই ধারায় শাস্তি। পরে দেখা গেল যে ধর্ষণ করে মৃত্যু ঘটালে কি হবে, ধর্ষণের চেষ্টা করলে কি হবে, শুধু শরীরে স্পর্শ করলে কি হবে, তখন আস্তে আস্তে পর্যায়ক্রমে এই ধারাগুলো বাড়াইছে আর এক একবার সংশোধন করছে। নারী শিশু নির্যাতন আইন অলরেডি ৫-৭ বার সংশোধন হয়ে গেছে, মানে তার কত ২০-২২ বছরের মধ্যে ৫ বার ৭ বার সংশোধন করে ফেলা হয়েছে। আর ব্রিটিশে ১৮৬০ সালে আইনটা করছে, অর্ধবধি পর্যন্ত একটা অক্ষরও কেউ মোটামুটি সংশোধন খুব কম, মানে করতে গেলেই করে না, এরকম অবস্থা। তার মানে কি, ওই যে তোমার যেটা
যে যদি তারা করতো যে বাংলাদেশে অভ্যন্তরে অপরাধ করছে তার শাস্তি 2 ধারা, বলছে যে 2 ধারা বাংলাদেশের যে পেনাল কোডের আইন আছে সেই অনুসারে তার শাস্তি হবে। আর এখন যদি এই যে নোয়াখালী পেশ, যে সে যদি বিদেশে যে একজনকে খুন করে চলে আসলো বা বিদেশে একটা অপরাধ করে সে চলে আসলো, আসার পরে বাংলাদেশে তো তার শাস্তির বিধান কি হবে? তখন তো এই যে বাংলাদেশে আইন করলে এরকম কোনো সিস্টেম ছিল না, তখন বলতো যে না তাহলে তার শাস্তি হবে না, তখন আবার সংশোধন করে তার শাস্তির ব্যবস্থা করতো। কিন্তু এখানে 3 ধারায় বলছে যে না, সে বিদেশে অপরাধ করে যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের যে সিস্টেমে অন্যান্য অপরাধীকে শাস্তি দেওয়া হয় এই ধরনের অপরাধের জন্য, তাকেও ঠিক একই ধরনের শাস্তি দেওয়া হবে, এই কথাই বলা হয়েছে। আর 4 ধারা হচ্ছে অতিরাষ্ট্রিক অপরাধ। এটা বিগত সালের 4 ধারা থেকে প্রশ্ন আসছে যে অতিরাষ্ট্রিক অপরাধগুলো কি। অর্থাৎ এই যে 3 আর 4 এর একটা গ্যাপ, এই জায়গাটা একটু জটিলতা আছে। যে অতিরাষ্ট্রিক অপরাধ হচ্ছে যে বাংলাদেশের বাইরে কোনো সীমানায় যদি কোনো অপরাধ করে, বা কোনো জাহাজে যদি কোনো অপরাধ করে, অথবা কোনো উড়োজাহাজে যদি কোনো অপরাধ করে, বা বাংলাদেশের ভিতরে যদি কোনো অন্য কোনো রাষ্ট্রের নাগরিক যদি কোনো অপরাধ করে, সেই অপরাধের শাস্তির বিধান বাংলাদেশে করা যাবে, যেটা 4 ধারা বলা আছে। যেমন একজন বিদেশি নাগরিক গোপালগঞ্জ জেলায় আছে, তিনি একটা প্ররোচনা দিয়ে সে অন্য কাউকে দিয়ে খুন করা হয়েছে, দেখা গেছে ঢাকায়, তাহলে তার বিচার এই বাংলাদেশে করা যাবে, যেটা 4 ধারায় বলা আছে। আবার সেম ওরকম যে আর একজন বিদেশি নাগরিক অন্য কোনো জায়গা থেকে কোনো অপরাধে প্ররোচনা দিতে বাংলাদেশে থেকে, তারা বাংলাদেশে অভ্যন্তরে তার বিচার করা যাবে। এই উদাহরণগুলো দেখেন 4 ধারায় দেওয়া আছে। আহ, অর্থাৎ বাংলাদেশের সীমানার ভিতরে কেউ অপরাধ করলে কোনো বিদেশি অথবা বাংলাদেশের কোনো নাগরিক যদি কোনো উড়োজাহাজে বা কোনো জাহাজে বা কোনো বাংলাদেশের সীমানার বাইরে অন্য কোনো রাষ্ট্রের সাথে যদি কোনো অপরাধ করে, তার বিচার কার্যক্রম আমাদের এই 4 ধারা অনুসারে হবে। এখানে এই অতিরাষ্ট্রিক অপরাধে অন্যান্য আইনগুলো বলা আছে, যেমন আপনাদের মানব পাচার আইনে অতিরাষ্ট্রিক কথা বলা আছে। তারপরে আপনার এই যে সাইবার সুরক্ষা অধ্যাদেশে অতিরাষ্ট্রিক প্রয়োগের কথা বলা আছে। এই জায়গাটা আমরা যখন পড়বো তখন এইগুলো ঠিক সেম একই। অর্থাৎ অতিরাষ্ট্রিক অপরাধ হচ্ছে 2 রাষ্ট্রের মধ্যবর্তী স্থানে যদি কেউ কোনো অপরাধ করে, বা এই দেশের রাষ্ট্রের লোক ওই দেশে, বা ওই দেশের রাষ্ট্রের লোক এই দেশে এসে কোনো অপরাধ করে, এই অপরাধের যে শাস্তির বিধান এদেশেও করা যাবে, সেটা বলা আছে 4 ধারায়। আর 5 ধারা আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে এই যে দণ্ডবিধি আইনের সাথে অন্য অন্য যেসব আইনগুলো আছে, যেমন মাদক আইন, তারপরে আপনার অস্ত্র আইন, তারপরে জুয়া আইন, মানে আদার যে আইনগুলো আছে, সে আইন বা নারী শিশু নির্যাতন আইন, এই আইনের এখন তো আছে যে এই যে নারী শিশু নির্যাতন আইন হওয়ার পরে ধর্ষণ, অর্থাৎ এই আইনের আওতায় যে অপরাধগুলো হবে দেখবেন যে তার বিচার ওই আইনের আওতাধীন হবে। এখন সেই ক্ষেত্রে দণ্ডবিধি তাদের উপর কোনো প্রভাব বা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। অর্থাৎ এখন নারী শিশু নির্যাতন আইন আমরা বিচার নারী শিশুতে নিয়ে গেছি, আগে তো এটা দণ্ডবিধি আইনে 75-76 ধারায় ছিল, কিন্তু না, এখানে দণ্ডবিধি এই যে 5 ধারা আমরা এই গুমরটা ভাগ করে দিয়ে গেছে যে যদি কোনো অন্য কোনো অপরাধ যদি অন্য কোনো আইনের হয়, সে আইন যদি বিচার করে তাহলে সেক্ষেত্রে দণ্ডবিধি সে আইনের কোনো প্রভাব বা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না, যেটা 5 ধারায় বলা আছে। 5 ধারাটি কি ক্লিয়ার? ক্লিয়ার না? অর্থাৎ দণ্ডবিধি, হ্যাঁ ইব্রাহিম বলেন। 5 ধারাটা যেটা বলছে যে অন্য আইনে যদি কোনো অপরাধের শাস্তি দেয়, সেক্ষেত্রে সে আইনের এই শাস্তির ক্ষেত্রে দণ্ডবিধি আইন যে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না, অর্থাৎ বাধা হয়ে দাঁড়াবে না। এ হলো মূলত আলোচনার বিষয়। তাহলে সহজ কথা যে তার আইনের বিচার তার আইনে হচ্ছে, যে যে নারী শিশু নির্যাতনে অপরাধ করছে তার বিচার নারী শিশু নির্যাতন আইনের অধীনে হচ্ছে, সেক্ষেত্রে দণ্ডবিধি এখানে
বলতে পারবে না যে না এর বিচার আমার এই দণ্ডবিধির আইনের আওতায় হবে 375-76 দ্বারা। এটা করা যাবে না। যদি সে ওই দ্বারা করে যদি সে সন্তুষ্ট হয় তাহলে সে সেইভাবেই হবে। এর যে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। এটা হলো মূল বিষয়, যে অন্য আইন যেভাবে চলতেছে সে আইন যে দণ্ডবিধি বাধা হয়ে দাঁড়াবে না। এটা হলো 5 দ্বারা আলোচনা। 6 দ্বারায় যেটা আমরা দেখতে পাই, যে 6 দ্বারায় বলছে আপনার যে দণ্ডবিধি আইনের সংজ্ঞা সমূহ, ব্যতিক্রম সমূহ, এই বিষয়গুলো যেখানে যে ধরনের সংজ্ঞা আছে, যেখানে যে ধরনের ব্যতিক্রম আছে, সেটা সেইভাবেই পরিচালিত হবে। এটা হলো আপনার 6 ধারার আলোচনা। যে দণ্ডবিধি সংজ্ঞা, উদাহরণ, ব্যাখ্যা দণ্ডবিধি সাধারণ ব্যতিক্রম সাপেক্ষেই হবে। অর্থাৎ আমরা যে সাধারণ ব্যতিক্রম যেটা বলা আছে, যে দণ্ডবিধি আইনের 76 ধারা থেকে 76 ধারা থেকে 106 ধারা পর্যন্ত আছে সাধারণ ব্যতিক্রমের আওতায় আসছে, যেটা 95 পর্যন্ত অনেকে বলে যে এই সব ধারায় যদি কোনো অপরাধ সংগঠিত হলে অপরাধ হিসেবে গণ্য হবে না। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে। যে আপনার সাধারণ ব্যতিক্রম সংজ্ঞাগুলো দেখবেন যে প্রত্যেকটা দণ্ডবিধি আইনের প্রত্যেকটা ক্ষেত্রে, যেমন চুরির ক্ষেত্রে প্রথমে চুরির সংজ্ঞা দেওয়া আছে, দস্যুতার ক্ষেত্রে সংজ্ঞা দেওয়া আছে, ডাকাতির ক্ষেত্রে সংজ্ঞা দেওয়া আছে। এই সংজ্ঞা যেখানে যেভাবে আছে সেখানে সেভাবেই প্রচলিত হবে। কিন্তু অন্যান্য আইনের দেখবেন যে সংজ্ঞাগুলো সব এক জায়গায় দেওয়া আছে, হয়তো 2 ধারায় দেওয়া আছে, নয় 3 ধারায় দেওয়া আছে, নইলে 1 ধারায় দেওয়া আছে। যেমন পুলিশ আইনে আছে 1 ধারায় দেওয়া আছে, সাক্ষ্য আইনে 3 ধারায় দেওয়া আছে, ফৌজদারি কার্যবিধি আইনে 4 ধারায় দেওয়া আছে। বাকি প্রায় 80% আইনেরই সংজ্ঞাগুলো 2 ধারায় দেওয়া আছে। কিন্তু দণ্ডবিধির আইনের সংজ্ঞাগুলো বিভিন্ন জায়গায় দেওয়া আছে। সেই কথাই বলছে এখানে 6 ধারা। আমাদের 7 ধারাটা আমাদের গুরুত্বপূর্ণ না। 8 ধারা হচ্ছে লিঙ্গ। আমরা এগুলো জাস্ট একটু জানার দরকার, আমরা জানবো। লিঙ্গ বলতে আমরা এখানে পুরুষ নারী উভয়কে বোঝানো হয়েছে। তাহলে এটা আমরা জানবো। যদি আসে যে লিঙ্গ কত ধারায় উল্লেখ করা আছে, তাহলে দণ্ডবিধি আইনের 8 ধারায় হচ্ছে লিঙ্গের কথা বলা আছে। এখানে পুরুষ মহিলা যে কোনো ব্যক্তি অর্থে ব্যবহৃত হয়েছে। লিঙ্গ এখানে যে কোনো ব্যক্তি অর্থ, অর্থাৎ পুরুষের কথা লিঙ্গ বলা আছে, মহিলার কথা বলা আছে। এরপরে আমাদের 9 ধারায় হচ্ছে বচন। বচন তো আমরা পড়ছি দুই প্রকার, একটা আছে এক বচন, একটা আছে বহু বচন। এখানে বহু বচন আছে এক বচন রূপে ব্যবহৃত হয়েছে, আর এক বচন আবার বহু বচন রূপে দণ্ডবিধি আইনে ব্যবহৃত হয়েছে। এটা হচ্ছে আমাদের কত ধারা আলোচনা? এটা হচ্ছে 9 ধারা আলোচনা। আর 10 ধারা হচ্ছে নর ও নারী, যেটা পুরুষ আর মহিলা। এখানে তাদের বয়সের কথা বলা আছে। এখানে পুরুষ বলতে যে কোনো বছরের বয়সের কথা বলা আছে, নারী বলতেও যে কোনো বয়স। এখানে নির্ধারিত করে দেয় না যে কোনো বয়সের ব্যক্তি নারীকেই নর বলা হয়, আর যে কোনো বয়সের পুরুষকেই এখানে কি বলা হয়? পুরুষের হচ্ছে পুং বলা হয়। নর আর নারী বলা হচ্ছে দুইটা। এই যে আমাদের কত ধারায়? আমাদের 9 ধারায় যেটা বলা আছে সেটা হচ্ছে 10 ধারা হচ্ছে পুরুষ আর নারী। 11 ধারা হচ্ছে আমরা ব্যক্তি। এই ব্যক্তি আবার দেখবেন পুলিশ আইনের 1 সংজ্ঞাতীয় ব্যক্তির সংজ্ঞা দেওয়া আছে। পুলিশ আইনের 1 ধারায় ব্যক্তির সংজ্ঞা দেওয়া আছে। এই ব্যক্তি বলতে কোনো সমিতি বা কোনো প্রতিষ্ঠান বা কোনো কর্পোরেশনের কোনো ব্যক্তিকেও বোঝানো হয়। অর্থাৎ এখানে ব্যক্তি বলতে সাধারণত আমরা দেখতে পাই যে ব্যক্তি বলতে সমিতিবদ্ধ হোক বা না হোক, যেখানে কোম্পানি বা সমিতি বা ব্যক্তির সংস্থাকে বোঝাবে। কোনো কোম্পানি বা সমিতির ব্যক্তি সংস্থাকে ব্যক্তি বোঝায়। এটা আমরা 11 ধারায় প্লাস পাশাপাশি আমরা পুলিশ আইনের 1 ধারায় এটা দেখতে পাই। তাহলে আমরা 6 ধারায় কি পেলাম? 6 ধারায় যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে এখানে দণ্ডবিধি আইনের ব্যতিক্রম, সাধারণ ব্যতিক্রম, সংজ্ঞা, ব্যাখ্যা, বিশ্লেষণ, এইগুলোর কথা বলা আছে। আর 7 ধারায় তো বাতিল হয়েছে। 8 ধারা যেটা দেখলাম, এখানে 8 ধারা হচ্ছে লিঙ্গর কথা বলা আছে। এখানে লিঙ্গ বলতে পুরুষ লিঙ্গ বা স্ত্রী লিঙ্গ বা উভয় লিঙ্গকে এখানে উল্লেখ করা হয়েছে।
এটা 8 ধারায়। আর 9 ধারায় যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে বচন। বচন দুই ধরনের বলা হয়েছে, এখানে বহু বচন বলা হয়েছে, এক বচনও বলা হয়েছে। আর 10 ধারায় যেটা বললাম এখানে হচ্ছে, এখানে নর আর নারী বলতে যে কোনো বয়সের নর নারী বোঝানো হয়েছে। আর 11তে হচ্ছে আপনার ব্যক্তি বলতে কোনো সমিতির সাথে আবদ্ধ অথবা কোনো প্রতিষ্ঠান বা কোনো সংস্থার ব্যক্তিকে বোঝানো হয়েছে। 12টি আছে হলো আমাদের জনগণ। এগুলো জাস্ট আর আপনাদের যেমন একটা এমসিকিউ হইতে পারে, যেটা ওই যে নর বলতে কোন ধরনের বয়সের নারীকে বোঝানো হয়েছে। এখানে যে কোনো বয়সের নারী কতি দিল, কতি দিল 16 বছরের নিচে, গতি দিল 16 বছরের উপরে, গতি দিল কোনোটি নাই। তাহলে উত্তর হবে যে কোনো বয়সে নারীকে বোঝানো হয়েছে। পুরুষের ক্ষেত্রে এরকম। এমসিকিউ যেগুলো জাস্ট আমাদের ধারণা, যেগুলো দরকার সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি। এরপরে হচ্ছে আমাদের 14 ধারা। 14 ধারা হচ্ছে রাষ্ট্রের কর্মচারী। রাষ্ট্রের কর্মচারী অর্থাৎ যারা রাষ্ট্রের কর্মচারী, সরকারের অধীনে বাংলাদেশে বহাল বা নিযুক্ত প্রত্যেক কর্মকর্তা বা কর্মচারীকে বোঝানো হয়েছে। অর্থাৎ যারা সরকারের অধীনে কাজ করে এবং এ ধরনের প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারীকে রাষ্ট্রের কর্মচারী বলা হয়, যেটা আমরা 14 ধারায় দেখতে পাই। এরপরে হচ্ছে 17 ধারা সরকার। সরকার বলতে যে খালি প্রধানমন্ত্রীকে বোঝায় না, প্রত্যেকটা স্থানে আঞ্চলিক ভাবে এক একজন সরকার গঠিত হয়। যেমন আমরা বলি সরকারি আদেশ বলে, দেখবেন যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সরকারের আদেশ অনুসারে কাজ করতে আছি। কারণ প্রত্যেকটা জায়গায় কি সরকার আদেশ দিতে দেয় না, এই সরকারের আদেশ নিয়ে কিছু কার্যক্রম করা হয়, যে ওর দায়িত্ব থাকে তাকেই সরকার বলা হয়। এখানে বইয়ের ভাষায় যেটা বলা আছে 17 ধারায়, যে সরকার হচ্ছে বাংলাদেশের এর এক অংশে বা কার্যনির্বাহী সরকার পরিচালনা করার জন্য আইন বলে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে সরকার বলে। অর্থাৎ আইন বলে যারা ক্ষমতাপ্রাপ্ত দায়িত্ব থাকে তাদের প্রত্যেককেই সরকার বলে। যেমন এক একটা বাহিনীর এক একটা যে সরকারি অনুসারে যারা কাজ করে তাদেরকেও সরকার বলা হয়। এই আইন অনুসারে যে ব্যক্তি কাজ করবে বা যে ব্যক্তিবর্গ কাজ করবে তারা প্রত্যেককেই সরকার বলা হয়, যা আমরা 17 ধারায় দেখতে পাই। এরপরে পড়াবো আমরা 19 ধারা। 19 ধারা হচ্ছে বিচারালয়। অর্থাৎ 19 ধারা হচ্ছে জজ বা বিচার, যারা দেওয়ানি ও ফৌজদারি মামলা বা কোনো আপিলের শুনানি করেন অর্থাৎ রায় দেন, তারাই হচ্ছে জজ বা বিচারক বলা হয়। অর্থাৎ ফৌজদারি মামলা সম্পর্কে তারা কোনো রায় ঘোষণা করতে পারেন বা শুনানি দিতে পারেন, অথবা দেওয়ানি মামলা সম্পর্কে দিতে পারেন, অথবা কোনো আপিল সংক্রান্ত বিষয়ে রায় ঘোষণা করতে পারেন। এইরূপ ব্যক্তিকে জজ বা বিচারক বলা হয়, যা আমরা 19 ধারায় দেখতে পাই। এরপরে হচ্ছে 20 ধারা, সেটা হচ্ছে বিচারালয়। অর্থাৎ এই যে জজ বা বিচারক যিনি যে স্থানে বসে কার্যক্রম করেন বা যেখানে বসে তিনি এই আইনসভার ক্ষমতাপ্রাপ্ত সম্প্রদান করেন, অর্থাৎ বিচারক মন্ডলী যে কার্যক্রমগুলো পরিচালনা করেন, অর্থাৎ যেখানে বসে বিচারক মন্ডলী যে কার্যক্রমগুলো পরিচালনা করেন তাকেই বিচারালয় বলা হয়, যেটা আমরা 20 ধারায় দেখতে পাই। আর 21 ধারা হচ্ছে সরকারি কর্মচারী। এটা আমরা সকলেই জানি যে সরকারি কর্মচারী কি, যেটা এখন আমাদের মূলত যে আমরা যে সংজ্ঞাগুলো জাস্ট একটু একটু করে ধারণা, আমরা এই যে সংজ্ঞা পড়লাম কত থেকে শুরু হলো, আমাদের হচ্ছে 8 ধারায় পড়লাম লিঙ্গ, 9 ধারায় পড়লাম হচ্ছে 9 ধারায় আমাদের পড়া হলো কি যে বচন, 10 ধারা হচ্ছে আপনাদের যে পুরুষ অর্থাৎ নর আর নরনারী, যেটা এটা বোঝানো হয়েছে। 11 ধারায় হচ্ছে আমাদের এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে হলো ব্যক্তি। 12 ধারায় জনগণ। 14 ধারায় হচ্ছে রাষ্ট্রের কর্মচারী। আর 17 ধারায় সরকার। 18 ধারায় পড়াইলাম হচ্ছে জজ বা বিচারক। 19 ধারায় পড়ালাম জজ আর বিচারক। আর 20 ধারায় পড়ালাম বিচারালয়। আর 21 হচ্ছে সরকারি কর্মচারী। আর 22 হচ্ছে অস্থাবর সম্পত্তি। এই 21 আর 22 এই জায়গাটা থেকে কিন্তু আমাদের প্রশ্ন হয়। 21 অনেক ক্ষেত্রে সরকারি কর্মচারী কি,
সরকারি কর্মচারী আমরা তো সবাই জানি, যারা সরকারের বেতন ভোগ করে, সরকারের নিয়ম অনুসারে চলে। আপনারা আপনাদের মতো যেভাবে লিখতে পারেন, তারাই সকলেই সরকারি কর্মচারী। আর 22 হচ্ছে অস্থাবর সম্পত্তি বা স্থাবর সম্পত্তি, দুইটা বিষয় এখানে আলোচনা করা আছে। অস্থাবর সম্পত্তি যেটা, যে সম্পত্তি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় তাকে অস্থাবর সম্পত্তি বলে। আর স্থাবর সম্পত্তি, যে সম্পত্তি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় না, তাকে স্থাবর সম্পত্তি বলে। ঠিক আছে, এটা হচ্ছে অস্থাবর আর স্থাবর সম্পত্তির সংজ্ঞা। 23 দ্বারা হচ্ছে অন্যায় লাভ অন্যায় ক্ষতি, অর্থাৎ যে জিনিসটা অন্যায় ভাবে লাভ করা হয় সেটা হচ্ছে অন্যায় লাভ বলে। আর অন্যায় ক্ষতি, যে অন্যের ক্ষতি করার উদ্দেশ্যে যদি কোনো কাজ করা হয় সেটা হচ্ছে অন্যায় ক্ষতি, যেটা 23 দ্বারাই বলা হচ্ছে। আজকে কি এই পর্যন্ত? আমরা তাহলে একটু পুনরায় রিপ্লে আলোচনা করি না আরো সামনে যাব? ইনশাআল্লাহ। তাহলে আমরা একটু শুরুতে আমরা একটু রিপ্লে দিই, তারপরে হ্যাঁ, আমরা একটু শুরুর থেকে আবার একটু আলোচনা করি। যে প্রথমে আমরা পড়াইছি যে দণ্ডবিধি আইন কত সালে প্রণীত হয়। দণ্ডবিধি আইন 1860 সালে এটা প্রণীত হয়। তারপরে এটা কত নম্বর আইন? এটা 45 নং আইন। তারপরে এই আইনটা কত তারিখে কার্যকারী হয়েছে? এই দণ্ডবিধি আইনটা কার্যকারী হয়েছে আমাদের এখানে 6 অক্টোবর থেকে, 1860 সালে 6 অক্টোবর থেকে দণ্ডবিধি আইন কার্যকারী হয়। এই আইনে মোট কতটি ধারা আছে? এই আইনে মোট 511টি ধারা আছে। এই আইনে অধ্যায় কতটি? এই আইনে অধ্যায় হচ্ছে 23টি। তারপরে এই আইনের সর্বোচ্চ শাস্তির ধারা কত? 303 ধারা। এবং সর্বনিম্ন শাস্তির ধারা কত? 510 ধারা। তারপরে এই আইনটা প্রথম খসড়া অনুমোদন মানে কার্যক্রম শুরু হয় কত সালে? 1856 সালে। তারপরে ভারতে এই আইন কত সালে প্রণীত হয়? 1862 সালে। পাকিস্তানে কত সালে এই আইন প্রণীত হয়েছে? 1947 সালে। বাংলাদেশে এই আইন কত সালে প্রণীত হয়েছে? বাংলাদেশে এই আইন প্রণীত হয়েছে 1972 সালে। পেনাল কোড হিসেবে, অর্থাৎ দণ্ডবিধি নামে এই আইন প্রচলিত হয়। আর দণ্ডবিধির সংজ্ঞা, আমরা যে আইনের মাধ্যমে অপরাধীকে শাস্তির বিধান রাখা হয়েছে বা শাস্তি প্রদান করা হয় সেটাই হচ্ছে দণ্ডবিধি আইন। আমরা সারসংক্ষেপ যেটা, আর এক ধারায় যেটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে যে দণ্ডবিধি আইন, এই যে 1860 সালের দণ্ডবিধি আইন নামে এটা অভিহিত হবে এবং এটা সমগ্র দেশে একযোগে ব্যবহৃত হবে। এটা হলো একে। আর দুয়ে যেটা বলছি যে বাংলাদেশের অভ্যন্তরে যদি কোনো অপরাধ করে তার শাস্তি এই আইন অনুসারে হবে, অর্থাৎ বাংলাদেশের ভিতরে। তিনে যেটা পড়লাম, বাংলাদেশের বাইরে যদি কোনো অপরাধ করে, সেই অপরাধ বাংলাদেশে করিয়াছে বলিয়া মনে করে তার শাস্তি বাংলাদেশে দেওয়া যাবে। এটা হচ্ছে তিনের মূলত ভাষ্যটা, যে বাংলাদেশের বাইরে যদি কেউ অপরাধ করে, সেই অপরাধটা বাংলাদেশের ভিতর করছে এরকম মনে করিয়া তার শাস্তি বাংলাদেশে দেওয়া যাবে। এটা হচ্ছে তিনের আলোচনা। আর চারের আলোচনা হচ্ছে বাংলাদেশের সীমানার বাইরে অথবা কোনো উড়োজাহাজে অথবা কোনো জাহাজে যদি কোনো অপরাধ করে তার শাস্তিও বাংলাদেশে অভ্যন্তরের ভিতর হবে। যদি কোনো বিদেশি নাগরিক বাংলাদেশে অভ্যন্তরে কোনো অপরাধ করে তার শাস্তিও বাংলাদেশে হবে, যেটা আমরা 4 দ্বারা দেখতে পাই। 5 দ্বারা যেটা বলছে যে দণ্ডবিধি আইন অন্য কোনো আইনের প্রয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না বা বাধা সৃষ্টি করবে না। এটা হচ্ছে 5 ধারার আলোচনা, যে দণ্ডবিধি আইন অন্য কোনো আইনের চলার পথে বা পরিচালিত করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে না। এটা হচ্ছে 5 ধারা। 6 ধারায় যেটা বলা আছে যে দণ্ডবিধি আইনের সংজ্ঞা সমূহ, তারপর সাধারণ ব্যতিক্রম সমূহ, এইগুলো নির্ধারিত ভাবেই পরিচালিত হবে, অর্থাৎ যে যেখানে আছে সেভাবেই
এটার সংজ্ঞা সেখান থেকেই সংগ্রহ করতে হবে, এবং যার সাধারণ ব্যতিক্রম যেভাবে যেটা আছে সেটা সেভাবেই তো অবহিত থাকবে, যেটা আমাদের 6 ধারায় বলা আছে। 8 ধারায় যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে লিঙ্গ। লিঙ্গ বলতে এখানে পুরুষ লিঙ্গ বা স্ত্রীলিঙ্গ উভয়কেই বোঝানো হয়েছে। 9 ধারায় যেটা পড়লাম সেটা হচ্ছে বচন। এই বচন দুই ভাবে ব্যবহৃত হয়েছে, একটা হচ্ছে বহু বচন হিসেবে আর একটা হচ্ছে এক বচন হিসেবে ব্যবহৃত হয়েছে। 10 ধারায় এই যে পুরুষ বা পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ যে যে বয়সের যে নর আর নারীর বয়সের কথা বলা আছে, এখানে যে কোনো বয়সের কথাই উল্লেখ করা হয়েছে। এটা হচ্ছে 10-এ। 11 হচ্ছে ব্যক্তি। ব্যক্তি বলতে কোনো প্রতিষ্ঠান অথবা কোনো সমিতি বা কোনো কর্পোরেশনের ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বোঝানো হয়েছে। এটা হচ্ছে 11 ধারা। 12 ধারা জনগণ। আর পড়াইলাম 14 ধারা হচ্ছে রাষ্ট্রের কর্মচারী, যারা সরকারের অধীনে যে কর্মকর্তা কর্মচারী তাদের দায়িত্ব পালন করে তারা সকলেই রাষ্ট্রের কর্মচারী, যেটা 14 ধারা বলা আছে। 17 ধারায় পড়াইছি সেটা হচ্ছে সরকার, অর্থাৎ প্রত্যেকটা স্থানে আইনানুগ ক্ষমতা প্রয়োগ করার জন্য কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকেই সরকার বলা হয়েছে। এটা হচ্ছে 17 ধারা। আর 19 ধারায় পড়াইছি সেটা হচ্ছে জজ বা ব্যারিস্টার, জজ বা বিচারক। জজ বা বিচারক তিনাদের কাজ হচ্ছে কি, যে দণ্ড ফৌজদারি কার্যবিধি আইন ও দেওয়ানি কার্যবিধি আইন বা আপিল বিভাগে কোনো রায় বা কোনো শুনানির যে কার্যক্রম করে থাকে তাদেরকেই জজ বা বিচারক বলে। আর এটা হচ্ছে আমাদের 19 ধারা। আর 20 ধারা পড়াইছি বিচারালয়। এই বিচারক মন্ডলী যেখানে বসে তাদের যে কার্যক্রমগুলো সম্পাদন করে থাকে সেটাকেই বিচারালয় বলা হয়। এটা হচ্ছে 20 ধারা। 21 হচ্ছে সরকারি কর্মচারী, যা আমরা সকলেই জানি, কারণ আপনি আমি একজন সরকারি কর্মচারী। সরকারি কি কি ধরনের সুযোগ সুবিধা বহন করে কি কি ধরনের কাজ কাম করে থাকি, এইসব ব্যক্তি হচ্ছে সরকারি কর্মচারী, যেটা আপনি আপনার মতো করে লিখতে পারবেন। আর এরপরে পড়াইতে হচ্ছে কত ধারা, 22 ধারা। 22 ধারা হচ্ছে অস্থাবর সম্পত্তি আর স্থাবর সম্পত্তি। অস্থাবর সম্পত্তি বলতে যে সম্পত্তি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায়, অর্থাৎ সরানো যায়, সেটা হচ্ছে অস্থাবর সম্পত্তি। আর যেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় না সেটা স্থাবর সম্পত্তি। এটা হচ্ছে 22 ধারা। আর পড়াইতে হচ্ছে 23 ধারা। এটা হচ্ছে অন্যায় লাভ, অন্যায় ক্ষতি। অর্থাৎ যে বিষয়টা অন্যায়ভাবে লাভ করা হয়, অন্যকে ক্ষতি করে যেটা লাভ করা হয় সেটাকে অন্যায় লাভ বলে। আর অন্যায় ক্ষতি, যে যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তি ক্ষতি করার উদ্দেশ্যে কোনো কাজ করে সেটাকেই অন্যায় ক্ষতি বলে, যেটা আমরা 23 দ্বারা দেখতে পেলাম। এই ছিল আজকে আমাদের আলোচনা। এই ভিডিওটা ইনশাল্লাহ আপনাদেরকে